আজকে সেমিস্টার 3 সেমিস্টার 5 মানে 5 আর আমরা সবার একটা কমন টপিকস, সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন কোশ্চেন হচ্ছে বায়ো ফার্টিলাইজার কী, কেন, বর্তমান দিনের উপযোগিতা কী, এটা কতটা সাস্টেনেবল, এ ব্যাপারে কম বেশি আমাদের ধারণা আছে। তো সিলেবাস রিলেটেড এবং একটু আলোচনা করা এটার জন্যই। তো শুধু কোশ্চেন সাধারণত আছে বায়ো ফার্টিলাইজারের বেনিফিট কী, বায়ো ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজারের থেকে ডিফারেন্স কী, পার্টিকুলার কিছু বায়ো ফার্টিলাইজারের ডেফিনেশন এবং কিছু এক্সাম্পল। এর মধ্যে মোটামুটি ক্রপ প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কী আছে, এবার এগ্রিকালচারাল ফিল্ডের ক্ষেত্রে নাম্বার অনেক বেশি দেওয়া হয়, বটনির ক্ষেত্রে নাম্বারটা অত বেশি থাকে না, 2 নম্বর থেকে 5 নম্বরের ভিতরে ছোট প্রশ্ন ঘোরাঘুরি করে। তো যাই হোক, তো আমরা এখন আলোচনাটা একটু একটু অন্যরকম করে করবো আর কি। তো ঠিক আছে, তো ইন জেনারেলি আমরা বায়ো ফার্টিলাইজারকে কীরকমভাবে চিনি। সবুজ সার একটা, 2 নম্বর হচ্ছে কাউ ডাং, মানে গরুর গোবর টোবর, পাতা পচা টচা, এগুলোই চিনি। কিন্তু এগুলোকে একটু অন্যরকমভাবে বায়ো ফার্টিলাইজার যারা তৈরি করে, মানে অর্গানিক সাবস্টেন্সকে সার হিসাবে, অর্গানিক সাবস্টেন্স যখন ডিগ্রেড করার পরে মানে ভাঙার পরে একটা সলিবল মেটেরিয়ালসে পরিণত, একটা সলিবল জলে দ্রবীভূত হয়। গাছ তো জলে দ্রবীভূত জিনিস না, দানা দানা জিনিস তো নিতে পারে না গাছ। তো গাছের জন্য একটা সলিবল ফরম্যাটে পরিণত করে দেওয়ার জন্য বেশ কিছু জিনিস দায়ী থাকে। আলটিমেট প্রোডাক্ট, সে সিনথেটিক কেমিক্যাল সার হোক আর বায়ো ফার্টিলাইজার যাই হোক, তাকে সলিবল হতে হবে, এবং সলিবল হলে পরেই গাছ সেটাকে টানতে পারবে। তো বায়ো ফার্টিলাইজারের বেশ কিছু টাইপ সামনে রাখা আছে। ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, মানে যারা বাতাসে নাইট্রোজেনকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এবং মাটিতে মেশাতে পারে। যারা কোনো গাছ উপস্থিত থাকুক আর না থাকুক, এরা মাটিতে উপস্থিত থাকে এবং বাতাসের নাইট্রোজেনকে মাটিতে মেশায়। আচ্ছা, ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া, মানে কোনো হোস্ট দরকার নেই, যে সায়ানোব্যাকটেরিয়া জলে বাঁচছে, এমনি নিজের থেকে অটোট্রফ, সে বাতাসে থাকার পরে কি করছে না, নাইট্রোজেনকে ফিক্স করছে, মাটিতে মেশাচ্ছে। তো সেটা ধানের জমি, যেটা পরে আলোচনা আমরা ছিল, লুজ অ্যাসোসিয়েশন অফ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, লুজ অ্যাসোসিয়েশন আর সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিং, মানে লুজ অ্যাসোসিয়েশন মানে খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে আলগাভাবে অবস্থান করে, আর সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যারা হচ্ছে বেনিফিশিয়ারি মডেলে থাকে, মানে একে অপরকে হেল্প করার পরে নাইট্রোজেন, সেই সময় নাইট্রোজেন ফিক্স করতে থাকে, খাবার নেয়, নাইট্রোজেন দেয়, সহজ কথা, রাইজোবিয়ামের মতো বেশ কিছু। তো সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া এটাও আছে, যেরকম অ্যাজোলার ভিতরে নস্টক বসে থাকে, অ্যাজোলার ভিতরে অ্যানাবেনা বসে থাকে, এরকম। তারপর হচ্ছে কি মাইক্রোফস বায়ো ফার্টিলাইজার, এই সম্বন্ধে আমরা ফসফরাস স্টেবিলাইজিং ব্যাকটেরিয়া সম্বন্ধে পড়বো পরে। তারপর আছে মাইক্রোরাইজা, মাইক্রোরাইজা ফাঙ্গাল অ্যাসোসিয়েশন উইথ হায়ার প্ল্যান্টের রুটের সাথে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন। তো বায়ো ফার্টিলাইজারকে মোটামুটি এইরকম কয়েকটা অ্যাঙ্গেলে দেখা যেতে পারে। তো এগুলো হচ্ছে সিলেবাস এবং ভাবনার একসাথেই চলছে আর কি। মানে যা সিলেবাসে নেই তার জন্য খুব ব্যাপারটাকে একবার চোখ বোলানো, আর যা সিলেবাসে আছে তাকে এইভাবে লিখতে হবে, বই লাগবে না, এমনি জাস্ট আইডিয়া করলেই অনেকটাই জেনে যাওয়া যাবে। তো এর মাঝখানেটা আমরা একটা অন্য জায়গাতে যাই। মালয়েশিয়ার এক প্রফেসর ছেলেপুলেদের নিয়ে গিয়ে একটা ডেমো দিয়েছেন এবং সেটা ভাইরাল হয়েছে খুব। সেটা হচ্ছে হিপ কম্পোস্টিং বা পাইল কম্পোস্টিং। এই যে একটা স্ট্রাকচার বানানো আছে, এটা আমরা যে কোনো লোক বাড়িতে আমাদের ওই খড় থেকে শুরু করে যত রকমের আছে, সেগুলো কি সারা বছর খড়ের গাদার নিচে কিছু অংশ আমরা পাই, যেটাকে ওই খড় পচা সার, এবং সেটাকে ইউজ করি অল্প একটু, বাকিটা আমরা কিন্তু নিজেরা বানিয়ে ফেলতে পারি। জমিতে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, ধান কেটে নিয়ে নেওয়ার পরেই ওই জমিতেই আমরা ওখানে ওইটা কম্পোস্টটা বানিয়ে ফেলতে পারি। মানে যদি চাই, পরিশ্রম করার মানসিকতা একটু যদি থাকে আর ভাবনা যদি থাকে, তাহলে ইজিলি এই প্রফেসর মাঠে নেমে ছেলেপুলেদের নিয়ে এসে ওনারা দেখাচ্ছেন আর কি, মালয়েশিয়ান ভদ্রলোক। তো কেসটা কিছু না, নিচে অ্যারেশনের দরকার, মানে নিচ থেকে বাতাস যাওয়ার একটি রাস্তা তৈরি করা। কারণ না, এই হিট যেটা, আর একটা জিনিস হচ্ছে যে হিট যেটা জেনারেট হবে তাকে ফ্লোটিং কন্ডিশনে রাখা। এটা সিস্টেমটা হচ্ছে এরকম একটি খাঁচা তৈরি করে ফেলা, অমনি বাঁশ কঞ্চি হেন তেন, যেটা যেখানে বাঁশঝাড়ের গোড়ায় যেখানে যেটা মনে হবে পার্কে, এরকম একটি খাঁচা ফার্স্টে দুটো কাঠ ফেলে দিয়ে, এরকম সরু সরু ডাল ফেলে দিয়ে খাঁচা নিচ থেকে বাতাস যাতে চলাচল করতে পারে তার একটা রাস্তা তৈরি করে ফেলা। সেকেন্ড স্লাইডে গিয়ে আমরা তারা দেখছি কি না, এটা হচ্ছে একসাথে তোলা আছে।
সেটা হচ্ছে পাতা ফাতাগুলো ছেলেপুলে গুছিয়ে আনলো, মানে আমরাও যদি এরকম করতে পারি যে পাতা টাতা হেন তেন যা আছে সব গুছিয়ে এনে ওর উপর ফেলা হলো। ফেলার পরে কিছু গ্রিন মেটেরিয়াল ঢুকিয়ে দেওয়া হলো, মানে শুধু পাতাগুলো, শুকনো পাতাগুলো, শুধু শুকনো পাতাগুলো, হ্যাঁ, তা শুধু যে পাতাগুলো আছে সেগুলো অতটা ডিগ্রেড হওয়ার জন্য টেম্পারেচার ততটা তৈরি করতে দেরি করবে। তার তো এটা কি ফরম্যাট নেওয়া হবে, এটার মাঝখানে লেয়ার লেয়ার ইউজ করা হবে কিছু গ্রিন, মানে যেটা সবুজ সারের জন্য আমরা সবসময় বলে থাকি যে সবুজ সার কি, সেটা পরের দিকে আমরা দেখছি। আসলে সবুজ সারের একটা এখানে কথাটা বলা হয়ে যায়, এই যে সবুজ সার, এই যে দেখো একটা হিট তৈরি হচ্ছে, একটা ধোঁয়া তৈরি হচ্ছে, এটা হচ্ছে ওই সবুজ ইন দ্য সেন্স বেশ কিছু মিনারেলস আছে যারা কিন্তু ইমোবালাইজ, মানে হচ্ছে পাতাতে, পাতা বুড়ো হয়ে হলুদ হচ্ছে যখন, তখন পাতা থেকে কিছু আছে, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা যাবে বা যাদের মিনারেল বলা যাবে, যারা স্টিল প্রেজেন্ট ওখানে আছে, তারা সরবে না, কিন্তু কিছু আছে যারা মুভ করে যাবে, বুড়ো পাতা থেকে সরে গিয়ে আবার কচি পাতায় হাজির হয়ে যাবে, মানে আই মিন সেগুলো সরে যাচ্ছে বলেই পাতাটা বুড়ো হচ্ছে। তো সে কিছু মোবাইল যে নিউট্রিয়েন্ট, মানে মোবাইল যে মিনারেলস, সেটাকে তো আমরা বুড়ো পাতা থেকে পাবো না। সেই জন্য সবুজ সারের উপযোগিতা এইখানেই, যে সবুজ সার হচ্ছে যে কোনো ঘাস পাতা হেন তেন যা আছে সবুজ ক্লোরোফিলযুক্ত পোর্শন, জ্যান্ত পোর্শন, তাকে সারে পরিণত করে দেওয়া। তাতে কি হবে না, তাতে কিছু মোবাইল মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে মোবাইল মিনারেলস কিছু পাওয়া যাবে, যেগুলো বিভিন্ন ভিটামিন বা অন্য কিছু তৈরিতে বিশেষভাবে প্রিকারসর হিসেবে কাজে লাগবে। সেই জন্য সবুজ সার একটু 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 উন্নত মানের, একটু একটু দাম বেশি বাজারে। আর এত যাই হোক, তো আবার একটা ব্যাপার হচ্ছে কি, এই ক্ষেত্রেও এই কম্পোস্ট, হিপ কম্পোস্টের ক্ষেত্রে সবুজটাকেও ইউজ করা হবে। সবুজ সবুজটাকেও ইউজ করা হবে। কি হচ্ছে না, শুকনো পাতা তার উপরে কিছু ঘাস পাতা ছিঁড়ে টিড়ে এনে তারপর চাপিয়ে দেওয়া হলো, আবার শুকনো পাতা আবার ঘাস পাতা ছিঁড়ে চাপিয়ে দেওয়া হলো। এইটার মাঝখানে একটা জিনিস করা হবে, সেটা হচ্ছে কিচ্ছু না, যে কোনো প্রাণীর গোবর আর কি, মানে সে গরু ছাগল যাই হতে পারে। অ্যাকচুয়ালি গোবর তৈরি হয় কেন, মানে পেটের মল তৈরি হয় কেন, কিছু ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়, ব্যাকটেরিয়া ডিগ্রেড করে, তবেই তো এরকম একটা কালার আসে। তো যে কোনো খাবার একই রকম জিনিস তৈরি হচ্ছে, তাহলে কারোর দ্বারা তো ওটা তৈরি হয়, প্রোডাকশন এ আছে তো। গোবর যেরকম একই রকম গোবর তৈরি হয়, গরু যাই খাক না কেন, যত রকম পাতাই খাক না কেন, মানুষেরও ওরকম যা খাক না কেন একটা একই রকম জিনিস হয়। তো কোশ্চেনটা হচ্ছে যে এই গোবর জলে গুলে এর সাথে ছিটি ছিটি প্রতি লেয়ারের সাথে ছড়ি 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 দেওয়া হবে। দিলে কি হবে, ওই মাইক্রোবসটা ইনোকুলেট করা হয়ে গেল, ওর ভিতরে দিয়ে দেওয়া হলো, ফার্স্ট ক্লাস হয়ে গেল। এবারে এর সাথে যদি আরো কায়দা করে কিছু টক দই, মানে পচা টক দই, দোকানে ফেলে দেওয়া পচা টক দই নেওয়া যায়, ওখানে প্রচুর পরিমাণে ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে। আর ড্রেনের পাশে যদি ফেলে দেয়, বাইরে ফেলে দেয়, আরও কিছু ব্যাকটেরিয়া চলে এসেছে। এই ধরনের ব্যাকটেরিয়াগুলো খুব ডিগ্রেডিং ম্যাটার, মানে মেটেরিয়াল তৈরি করে, তো মানে যেটা যে কোনো জিনিসকে পচতে সাহায্য করে। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যেতে পারে, যা খুশি পচানোর ইচ্ছা হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। পচানোর দু তিনটি শর্ত, একটি হচ্ছে টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচার থাকতে হবে, আর অ্যাডিশন থাকতে হবে। অ্যারোবিক ব্যাকটেরিয়া যদি হয় তাহলে বাতাসটা লাগবে না, তাহলে নিচ থেকে বাতাস দেওয়ার একটা জায়গা করে দেওয়া হচ্ছে ওই খাঁচাটা বানিয়ে, আর তার উপরে এই ব্যাকটেরিয়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, আর পরপর পাতা চাপিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে, পাতা চাপিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়ার পরে লাস্টে কী হচ্ছে, টেম্পারেচারটা যাতে রাইজ করতে পারে, একটা প্লাস্টিক চাপিয়ে দিয়ে উপর থেকে ইট চাপিয়ে দেওয়া হলো, কিন্তু এক সাইডে আবার একটা ফাঁকাও আছে, নিচ থেকে বাতাস ঢুকে ওদিক থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটাও রাখা আছে, দিয়ে প্লাস্টিক চাপিয়ে দেওয়া হলো। তা প্রফেসর চাপিয়ে দিয়েছেন, চাপিয়ে দেওয়ার পর ছেলেদের পরে কয়েকদিন পরে ভিজিটে এসছেন, ভিজিটে আসার পরে দেখাচ্ছেন যে দেখো পুরো একদম নিচু হয়েছে, যে বিরাট ফুলেছিল সেটা একদম নিচু হয়ে গিয়ে প্রায় মাটির সাথে মিশে যাওয়ার মতো হচ্ছে, এবং সারটা কম্পোস্টটা তৈরি হয়ে গেছে। তাহলে খুব ইজি একটা কম্পোস্ট, এটা হচ্ছে গ্রিন গ্রিন কম্পোস্ট তৈরির একটা সবই ইন্টারনেটে পাওয়া যায়, এগুলো দেখলেই একটুখানি ইন্টারেস্ট জাগবে এবং নিজেরা এগুলো তৈরি করে এগুলো আসা যাবে। এগুলো কেন বেনিফিশিয়ারি কম বেশি সবাই জানি, তো আরেকবার দেখার জন্য। নেক্সট হচ্ছে ভার্মি কম্পোস্টের কথা যদি আলোচনা করা যায়। ভার্মি কম্পোস্টও একই ফরম্যাট, যে একটা লোক কোনো কিছু ম্যাটার, অর্গানিক ম্যাটারকে কাউকে দ্বারা খাইয়ে দিলে সে খেয়ে তাকে যথেষ্ট সলিউলাইজ করে দেবে, ডিগ্রেড করে দেবে, তার থেকে একটা জিনিস বেরিয়ে আসবে। এবার সেটাকে যদি আবার কাউকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা হয় তাহলে আরও লঘু হয়ে যাবে বন্ডিংগুলো, মানে আরও জলে সলিউবল হবে। এটা হচ্ছে মেন ফান্ডা। গাছকে দেওয়ার জন্য কী করতে হবে, শুকনো গোবর বা এমনি গোবর 21 সপ্তাহ টাইম লাগে, যদি কাঁচা গোবর দিয়ে দেওয়া হয় 21 সপ্তাহ পরে গিয়ে ওইটা গাছ নেওয়ার মতো ক্ষমতায় আসে। এর মানে 7×3=21, 3 মাস পরে গিয়ে, এর 3 মাস আগে যে গোবরটা দেবো, কাঁচা গোবরটা যেটা পড়বে 3 মাস পরে গিয়ে শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে যাওয়ার পরে জলে গুলবে, 21 সপ্তাহ একটু একটু করে ভাঙবে যদি ওপেন এতে পড়ে থাকে। আর এটাকেই যদি কায়দা করে যদি ভাঙিয়ে নেওয়া হয়, মানে এটাকে যদি গ্যাস বানিয়ে নেওয়া হয়, গোবর গ্যাস বানিয়ে নেওয়া হয়,
মানে এটাকে বন্ডিংটাকে যদি লঘু করে দেওয়া হয় তাহলে এই এক সপ্তাহের ভিতরে গাছ টানতে পারবে। সেই একটা ফরম্যাট হচ্ছে ভার্মি কম্পোস্ট। কি সেটা? না সেটা হচ্ছে কেঁচো দিয়ে ইউজিনো ফার্টিলিটিস বা এই ধরনের অনেক ধরনের, কি আমাদের দেশি কেঁচোও আছে, কেঁচো দিয়ে প্রচুর করে গোবরকে খাইয়ে দেওয়া। কেঁচো হচ্ছে অর্গানিক ম্যাটার যেগুলো আছে, শুধু গোবর নয়। মাটি কিন্তু খায় না, লোকে যে বলে মাটি খায় সেরকম কেসটা নয়, কিন্তু মাটিতে মিশে থাকা অর্গানিক ম্যাটারটা কেঁচো খায়। তো মরে যাবে, কিন্তু শুধু মাটি দিয়ে থাকলে কেঁচো মরে যাবে। তাহলে খাবার তাকে সাপ্লাই দিয়ে যেতে হবে। খাবার খাবে, বোধহয় 40% উৎপাদন থাকবে, মানে 1 কুইন্টাল গোবর খেয়ে 40% ভার্মি কম্পোস্ট দেবে। এই হচ্ছে সিস্টেম। তো এটা এখন মার্কেটে প্রচুর চলছে, 400-800 টাকা কেজি থেকে 30-35 টাকা কেজি সব রকম বিক্রি হচ্ছে। মানে একই জিনিস হাত ঘুরে ঘুরে আর কি। পাইকারি মার্কেটের গল্প যেরকম চলে, মানে 4 টাকা থেকে 6 টাকা কেজি, 50 পয়সা কেজি গোবর কেনে, আর 2 টাকা কেজি গোবর বাইরে বিক্রি করে বড় ফার্ম। সেইটা 4 টাকার সাপ্লাই আসে, সেইটা নেক্সট ফার্মে 6 টাকায় আসে, আর আমি বাজারে কিনি 16 টাকা থেকে 30 টাকার রেঞ্জে। বোঝা গেল জিনিসটা কীরকম ব্যবসাটা চলছে, মানে কত লোক এর থেকে জীবিকা উপার্জন করছে, কত সিস্টেমে চলছে। যার বাড়িতে গরু আছে সে ইজিলি এই জিনিসগুলোকে তৈরি করতে পারে এবং এগুলো তুরন্ত অ্যাকশন থাকে। এছাড়াও বেশ কিছু কম্পোস্টের ব্যাপার থাকে খুব সহজ, যেগুলো সেগুলো হচ্ছে কিছু অর্গানিক ম্যাটারকে ডাইরেক্ট পচানো। ব্যাকটেরিয়া এমনিই বাতাসে উপস্থিত আছে, বা এটার জন্য কি হচ্ছে কিছু ব্যাসিলাস, কিছু ব্যাসিলাস সাবটিলিস বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আছে, যেগুলো পাওয়া যায়, ল্যাক্টোব্যাসিলাস যেটা বলতে চাইছিলাম, ল্যাক্টোব্যাসিলাস মানে টক দইতেই যা পাওয়া যায়। ঘরের কাছে পচা কোনো জায়গা থেকে কিছু পোর্শন তুলে আনলে সেইটাই মিশিয়ে দিলে ওটাই ব্যাকটেরিয়াল কালচারে ভর্তি হয়ে আছে। কোনো একটা জিনিস ডিগ্রেড হচ্ছে, একটা একটা বস্তা পড়ে আছে একটা টিউবওয়েলের পাশে, ওই সাইডে কোথাও একটা অনেক কিছু জঞ্জালের ভিতর বস্তা পড়ে আছে এবং বস্তাটা আধ পচা কন্ডিশনে গেছে। বাস ওইখান থেকে একটু স্যাম্পল কালেক্ট করে নেওয়া হলো, মানে তুলে নেওয়া হলো। এবার আমি যেখানে পচাতে যাচ্ছি সেখানে মিশিয়ে দেওয়া হলো, ব্যাস কোনো চিন্তা নেই, ওটা ডিগ্রেড করতে থাকবে। তো এটা মানে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এটার জন্য আলাদা করে কিচ্ছু কষ্ট করতে হয় না। তো ভার্মি কম্পোস্ট তৈরি করার এছাড়াও বেশ কিছু যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আটা ময়দা এগুলো দোকান থেকে কাটা বেরিয়েছে বা নষ্ট হয়ে গেছে, ইঁদুরে খেয়েছে, ধান চাল গুনে গেছে, পচে গেছে, বা এমনি দানা শস্য পচে গেছে, এরকম অনেক কিছুই থাকে। বা ডেলি ইউজের যে ভাত, এরপরে আছে সর্ষে খোল, সর্ষে নিম এগুলোর যে খোল পাওয়া যায়, বাদাম এগুলোর যে খোল আছে, বা ডোমেস্টিক ওয়েস্ট যেগুলো আছে, কলার ছোবড়া থেকে শুরু করে বাঁধাকপির পাতা হেন তেন মুখ যা আছে, এ সবকে সব অতি দ্রুত ব্যাকটেরিয়া দ্বারা ডিগ্রেড করিয়ে একবার পচিয়ে ফেললে পচার ব্যাকটেরিয়ার কালেকশনটা যদি থাকে ব্যাকটেরিয়াটা, সেইখানে রেগুলার বেসিসে ইউজ করলে রেগুলার বেসিসেই ডিগ্রেড করবে। এখন কথা হচ্ছে এই ডিগ্রেড হয়ে যাওয়ার পরে সেখান থেকে যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে ক্লিয়ার জলটা পাওয়া যায়, সেই জলটাই হচ্ছে একদম গাছের পক্ষে উপযুক্ত। দিলেই 2-3 দিনের মধ্যে ফুল আসবে। বিশেষ করে সর্ষের খোল বা নিমের খোল, সর্ষের খোল, নিমের খোল কিন্তু বিষাক্ত ভাবটা কখন থাকছে, মানে যখন থাকছে গোড়াতে প্রথম দেওয়া হচ্ছে, জমিতে পচানো হচ্ছে, তখন জমির নিমাটোড কেঁচো ফেঁচো সব মেরে দেবে, দিয়ে একটা সার তৈরি হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে যখন ডিগ্রেড হয়ে যাবে, ডিগ্রেড হয়ে গিয়ে যখন সলিউশন তৈরি হবে, একটা একটা ঠান্ডা জল তৈরি হয়ে যাবে উপরটা, সেটা কিন্তু আবার একদম ডাইরেক্ট সার হিসাবে চলে আসবে। মানে সার হিসাবে মানে ইন দ্য সেন্স এদের গ্রোথ প্রমোটার হিসাবে চলে আসবে, ফ্লাওয়ারিং ইনিশিয়েশন করবে, ফুল ফোটার জন্য আসবে। তো যাই হোক, এগুলো সবই আলোচনা করার প্রধান কারণ, সিলেবাসে দেওয়ার প্রধান কারণ হচ্ছে কেমিক্যাল এবং সিনথেটিক সারের বাইরে সবাইকে ডাকা। তো আচ্ছা, এখানে একটা হিসেব আমাদের কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে বারবার যখন আমরা পড়বো তখন এই হেক্টর কথাটা লেখা থাকবে। একটা হচ্ছে 400 ডেসিমেল, 400 ডেসিমেল ইকুয়াল টু 1 হেক্টার। এইটা যেন মাথায় থাকে, কেননা বা যতবারই পড়বো সব ক্যালকুলেশন হেক্টারে দেওয়া থাকে। আচ্ছা, এই 1 হেক্টর মানে 400 ডেসিমেল, ডেসিমেল মানে কিন্তু কোনটা হচ্ছে শতক, 100 শতক মানে হচ্ছে 1 একর, ACRE, 1 একর। আচ্ছা, এদিকে 33 শতকে 1 বিঘা। এবারে 45 ডেসিমেল, 55 ডেসিমেলেও বিঘা হয়। তো 24 পরগনায় 33 শতকে 1 বিঘা, মেদিনীপুরে 45 ডেসিমেলে 1 বিঘা, আর জলাধারের জমি হলে 55 ডেসিমেলে 1 বিঘা। মেদিনীপুরের জমির পরিমাণ বেশি। যাই হোক, কিন্তু ওই যে ডেসিমেলের হিসেবটা থাকে, বিঘাটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, ছত্তিশগড়ে আলাদা, বিহারে আলাদা, পুরুলিয়ায় আলাদা, যাই হোক বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় চলে যেরকম। কিন্তু এই শতক ডেসিমেল মাপটা কিন্তু সব জায়গায় ফিক্স থাকে। তাহলে বোঝা গেল। আবার 16 ছটাক,
16 ছটাক ইকুয়াল টু 1 কাঠা। এই যে কথাটা, এই কাঠা যখন চলে আসছে, এই কাঠার হিসাব কিন্তু আবার মানে ফিক্স চলে আসছে 16 ছটাক। 16 ছটাকে 1 কাঠা মানে ছটাক, ইন দ্য সেন্স কি হচ্ছে 1 শতক। 1 শতকের 10 ভাগের 1 ভাগ ইকুয়াল টু 1 ছটাক। ঠিক আছে, তার মানে 16.5 ডেসিমেল তো 1.65, সরি 1.65 ডেসিমেল ইকুয়ালস টু 1 কাঠা। ঠিক আছে, 1.6, হ্যাঁ 1.65 ডেসিমেল ইকুয়াল টু 1 কাঠা। তার মানে 16 ছটাক হিসাব হচ্ছে। 1 কাঠা ইকুয়াল টু যদি 16 ছটাক হয়, 10 ভাগের 1 ভাগ ইন্টু 16 ছটাক। ঠিক, 16 ছটাক মানে 1 কাঠা। তার মানে এই এক ডেসিমেলের 10 ভাগের 1 ভাগ হচ্ছে, মানে 1 শতকের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ছটাক। ঠিক আছে, বোঝা গেল হিসাবটা? এই হিসাবটা মাথায় রাখতে হবে। এটা সবসময় লোকজন জিজ্ঞাসাও করে, লোকজন ভুলেও যায়। আর এটা এটা মাথায় রাখতে হবে। 33 শতকে 1 বিঘা, 16 ছটাকে 1 কাঠা, 1-10 ছটাক, 1-10, 10 ভাগের 1 ছটাক ইকুয়ালস টু 1 শতকের 10 ভাগের 1 ভাগ ইকুয়াল টু 1 ছটাক। শতক বাই 10 সমান ছটাক। হ্যাঁ, ঠিক। আচ্ছা, আর এটা 400 ডেসিমেলে 1 হেক্টর। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 4 একরে, 4 একরে, হ্যাঁ 4 একরে 1 হেক্টর হয়। আর 3 বিঘার একটু বেশি হতে 1 একর হয়। ঠিক আছে, বোঝা গেল? বাস, আমরা পুরনো জায়গাতে ফিরে যাই। ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এই তো হলো মোটামুটি। এবার আমরা আলোচনায় যাই। আলোচনাতে ফার্স্ট শুরুতে আমরা কি দেখছিলাম, যে ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া জমিতে কোনো কিছু উপস্থিত থাকুক আর না থাকুক, নাইট্রোজেন কন্টিনিউয়াস বেসিসে Azotobacter. Azotobacter is a genus of usually motile, oval, spherical bed and thick-walled cysts and produce the large quantities of the cassula slime. They are aerobic, free-living. এই যে ল্যাঙ্গুয়েজটা যে ফ্রি লিভিং সয়েল মাইক্রোবস, এই কথাটা, এই জায়গাটা অ্যাজিটোব্যাক্টেরিয়ার স্টাইলটা কি হচ্ছে না, এদের এন্ডোস মানে এরা প্রচণ্ড রকম বাজে পরিস্থিতিতেও মানে অ্যাডভার্স কন্ডিশনেও দিব্যি বেঁচে থাকতে পারে এবং জমি থেকে চলে যায় না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কেমিক্যালস বা সিনথেটিক ফার্টিলাইজার যখন আমরা ইউজ করি, তখন জমি কী করছে, স্যালিনিটি বাড়ায়। জমিতে সল্ট, বিভিন্ন কাইন্ডস অফ সল্ট, হেভি মেটালস, এগুলো টক্সিক মেটেরিয়াল, এগুলো এগুলো বাড়ায়। এবং এরা বিভিন্ন মানে জন্তু ভুল বললাম, বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটিকে নষ্ট করে এবং তার জন্য তার একটা এক্সক্রিশন, তার একটা তার থেকে একটা সেকেন্ডারি একটা ডিগ্রেডিং জিনিস তৈরি হয়, যে সমস্ত জিনিসগুলো জমির পক্ষে উপকারী নয়, যেগুলো টক্সিসিটি বাড়ায়, অ্যাসিডিটি বাড়ায়, জমির অ্যাসিডিক কন্ডিশন, পিএইচ লেভেলকে ডিস্টার্ব করিয়ে দেয়। ইউরিয়া ইউজ করা হচ্ছে, দিনের পর দিন ইউরিয়া ইউজ করলে কিন্তু জমি বন্ধা হয়। খুব সাধারণত কী কী জিনিসের জন্য বন্ধা হয় না, এতে ইউরিয়া প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সাথে কেমিক্যাল তো, সিনথেটিক তো, যার জন্য এখানে অ্যাসিডিক কন্ডিশন, পিএইচ বেড়ে যায়। যার জন্য মানে বেড়ে যায়, মানে ইন দ্য সেন্স অ্যাসিডের দিকে যায়, মানে 7 থেকে নিচের দিকে হচ্ছে অ্যাসিড, 7 থেকে উপরের দিকে হচ্ছে ক্ষার। ঠিক আছে, তো নিচের দিকে চলে আসে 6, 5, 4 এরকম নেমে চলে আসে, এত অ্যাসিড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যামোনিয়াম আয়নসে নাইট্রোজেন ফিক্সেশন করে, অ্যামোনিয়াম আয়ন রূপে নাইট্রোজেন ফিক্সেশন করে। এরা হচ্ছে অ্যাজিটোব্যাক্টর। বিভিন্ন রকম স্পিসিস আছে, এই স্পিসিসগুলো একটু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কোনো জমিতে যদি ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উপস্থিত থাকে এবং বেশি পরিমাণে থাকে, অবভিয়াসলি তাদের উপস্থিতিটাই কলোনাইজ হয়ে যাওয়ার জন্য এরা কী করছে, এরা ঘুরপথে আবার রুট এটা পরে বলছি, মানে আচ্ছা ঠিক আছে, এরা ঘুরপথে রুটে কলোনি তৈরি করার জন্য এরা গ্রোথ প্রমোটারও বটে, নাইট্রোজেন ফিক্সিং করেও বটে, আবার অ্যান্টাগনিস্টিক মাইক্রো অর্গানিজমও বটে। সব আলোচনা যেটা হচ্ছে, তাদের ভিতরে বেশিরভাগ নেচারই কোনো না কোনো ব্যাকটেরিয়া বা কোনো ফাঙ্গাসের অ্যান্টাগনিস্টিসিটি দেখা, মানে সেই ফাঙ্গাস, ক্ষতিকর ফাঙ্গাসকে ঢুকতে দেবে না জমিতে। এই জন্যই তো জমিতে গোবর সার বা অন্য ধরনের সার এবং জীবাণু সার দিয়ে যখন চাষ করা হয়, তখন সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বিভিন্ন কঠিন বাজে ডিজিজগুলো ঢুকতেই পারে না, কেননা অলরেডি সেখানে অ্যাকোয়ার করে আছে বেশ কিছু
মাইক্রো অর্গানিজম, এবং তাদেরকে হটিয়ে আবার একটা ক্ষতিকর ফিউজেরিয়াম, অক্সিসপোরিয়াম কি ফাইটোপথরা ইনভেস্টেন্স এরা ঢুকবে। এরা ঢুকতে চাইলেই কী হবে, জমিতে যদি অদ্ভুতভাবে রাইজোবিয়াম, অ্যাজিটোব্যাক্টর, স্পিরুলিন, কি বলে, নস্টক, এরা যদি উপস্থিত থাকে, তো এদের কলোনিকে সরিয়ে, বা মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন বেশ কিছু যদি থাকে, তো এদেরকে সরিয়ে আবার বাইরে থেকে ঢুকতে গেলে তার অসুবিধা আছে। তো সেই জন্য আপনি এটা রেজিস্ট্যান্ট, জমিটা রেজিস্ট্যান্ট ভ্যারাইটির, মানে সরি, জমিটা অলরেডি রেজিস্ট্যান্ট দেখাবে আর বিভিন্ন মাইক্রোবস বা প্যাথোজেনের এগেনস্টে। তো বায়োফার্টিলাইজারের এটাই একটা খুব বিউটি, যে বায়োফার্টিলাইজার ইউজ করলে আপনি বহু সমস্যার সমাধান। সয়েল স্যালিনিটি কমবে প্রথম কথা, তারপরে ডেড অর্গানিক ম্যাটার থেকে এনরিচ হওয়ার জন্য পার্টিকুলার পারফেক্ট স্টেবিলাইজ সলিউশন পাওয়া যাবে, তো যেগুলো গাছ সরাসরি সংগ্রহ করতে পারবে। আচ্ছা, যাই হোক, কী বলছিলাম, উঠে যাওয়ার জন্য ভুলে গেছি। তো যাই হোক, তো মোটামুটি এগুলো অদ্ভুতভাবে এফেক্টিভ, যেরকম সঙ্গে সঙ্গে এটা ইকোনমিক্যালি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আগামী দিনের একদম মানে রাইজিং সেক্টর এটা একটা। বায়োফার্টিলাইজার উৎপাদন করা, বায়োফার্টিলাইজার ইউজ করা, বায়োফার্টিলাইজার ইউজ করে বিভিন্ন ধরনের ক্রপস ডেভেলপ করা, প্রোডাকশন করা, নট ডেভেলপ, প্রোডাকশন করা, সব মার্কেট আছে। মানে বিঘা প্রতি 1 লাখ টাকা বছরে, মানে খুব কম পরিশ্রমে খুব সহজে ইনকাম করা যায়, মানে জাস্ট বায়োফার্টিলাইজার ইউজ করে, প্রোডাকশন করে, বায়োফার্টিলাইজারটাই তৈরি করে, পরিবেশও ক্লিন থাকে, গভর্নমেন্টের কাছে বারবার চিৎকার করতে হয় না, ভর্তুকি দাও, সারে ভর্তুকি দাও, কৃষক আত্মহত্যা হেন তেন, এই যে বিপুল পরিমাণ 10,000-10,500 বছরে 10,500-এর বেশি কৃষক আত্মহত্যা করছে, তো উপযুক্ত দাম না পেয়ে, এই সবের সমাধান বায়োফার্টিলাইজার ধরে করলে সবের সমাধান হয়। আর প্রোডাক্টিভিটি যথেষ্ট বেশি। ব্যাপারটা হচ্ছে কি না, চাষ, বর্তমান দিনের যে চাষ, মূর্খদের দ্বারা পরিচালিত, পরিষ্কার কথা। কিছু হলো, সার মারো, এই সার মারো, ওই সার মারো, দোকানদার যা বলে দিচ্ছে, যা একটা বোতলে ভরে দিচ্ছে, তাই স্প্রে করো, তাই মারো, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক কন্ডিশন। চাষ সবসময়ের জন্য চাষির বা চাষের যে জ্ঞান, সেটা আমাদের পড়া জ্ঞানের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। অনেক খনার বচন টচন, বিভিন্ন ধরনের শ্লোকের মারফত আছে, কোন সময় কোন সিজনে কি জিনিস কিভাবে দিতে হবে, জমি কীরকম তৈরি করতে হবে, সব আছে ডিটেলস, সব লোক ভুলে গেছে। তার মানে চাষি যত দিনকে দিন মূর্খ হয়েছে, না আধুনিক পড়াশোনা, না পুরনো পড়াশোনা, কোনোটাতেই না থাকার জন্য আজকের দিনে এই ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রলোভন, ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, এগুলো আরও সর্বনাশ করছে। তো অ্যাকচুয়ালি যদি এটাকে ফরম্যাটে ইউজ করা হয়, পার্টিকুলার ফরম্যাটে যাওয়া যায়, তো ক্রপ প্রোডাক্টিভিটি ভীষণ রকম ইনক্রিজ করবে, এবং কেমিক্যাল বা সিনথেটিক সার এর ধারে পাশে নেই সেই ক্ষমতাতে। খরচ তো অনেক কম, এবং এগুলো সবই একটু নিজেকে ট্রেন্ড হলে পুরোটা ম্যানেজ করা সম্ভব, এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে কোনো রকম বোর হবে না লোকে, ব্যস্ত থাকবে লোক, সব সারা বছরই ব্যস্ত থাকবে এবং সারা বছরই ইনকাম পাবে। যাই হোক, কোনো কিছু ফেলে দেওয়ার নেই। অর্গানিক এভরি মেটেরিয়াল, অর্গানিক কোনো মেটেরিয়ালকে কনভার্ট করিয়ে দেওয়া হবে সারে, মানে কম্পোস্টে, এবং সেটা প্ল্যান্ট ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে ইউজ হবে। এবার ক্ষেত্রে কি, কোন ব্যাকটেরিয়া বা কোন ফাঙ্গাস কোন চাষের জন্য ইউজেবল, কোন কাজের জন্য অপটিমাইজ, এই ব্যাপারটা হচ্ছে একটা জ্ঞানের দরকার আছে, এবং এটার জন্য পড়াশোনা করার জন্য 1000-100টা পদ্ধতি আছে, পড়লেই হবে। যে বাচ্চারা পড়াশোনা করে এটার পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরে তারা ভুলে যাবে, এটাই হবে সবচেয়ে বড় আফসোস। তারা যদি এটারই কন্টিনিউশন করে, এতদিন যতগুলো ছেলেকে পড়িয়েছি বা যাদের কাছে ইনফরমেশন এইগুলো দিয়েছি, তারা যদি নিজেরাই করে, একদিনে রিভলিউশন হয়ে যেত, সম্ভব হয় না। অ্যাকচুয়ালি যতক্ষণ না সরাসরি পরিশ্রম করে না করে ইনকাম হচ্ছে, পরিশ্রম করে ইনকামের রাস্তা দেখাচ্ছি, লোকজন চাইছে না, এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, তো আমার পরীক্ষার জন্য এগোই। তো অ্যাজিটোব্যাক্টর হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ভালো কথা। নাইট্রোসোমোনাস, অ্যাজিটোব্যাক্টর, এরা ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। এরা কি করছে, এরা মেনলি বাতাসের নাইট্রোজেনকে মাটির সাথে মেশাচ্ছে। এবারে অ্যাজিটোব্যাক্টরের পরীক্ষায় যেরকম আসে, উদাহরণগুলো ওইগুলো একটু দেখে নিতে হবে, মাইক্রোবসগুলো দেখতে কেমন তার দেওয়া আছে ছবি। অ্যাজোস্পেরিলাম, এইগুলো কি জিনিস, বাজারে যে প্যাকেট করে বিক্রি হচ্ছে, এইরকম পার্টিকুলার এটাই যে দরকার এরকম কোনো গল্প নয় কিন্তু। তো এটা হচ্ছে অ্যাজোস্পেরিলাম, হচ্ছে ব্লু গ্রিন অ্যালগার আন্ডারে পড়ে, সায়ানোব্যাকটেরিয়ার আন্ডারে পড়ে। তো এরা এদের অ্যাকচুয়ালি পুকুরের জল,
কোনটা হেদো বা এদো পুকুরের জল বা সারা বছর জল জমে থাকে যে খালের জল, স্রেফ ওখান থেকে কালেক্ট করো, ইনোকুলেশন হয়ে গেল, মানে ওখান থেকে কালেক্ট করাটা জিনিসটা চলে এলো। এবারে কোনোটা ট্রাঙ্ক পদ্ধতি বা কোনো চেম্বার করে নেওয়া, চেম্বার করে নিয়ে তার মধ্যে বেশ কিছু খাদ্য দিয়ে এমনি দিয়ে দিলে সেটা সানলাইটে থেকে একটা ম্যাট তৈরি করবে, ঠিক ম্যাট তৈরি করে নেবে, এবার সেই ম্যাটকে টুকরো করে নিয়ে ধানের জমিতে মিশিয়ে দাও। মিশিয়ে দিলে কী হবে, এবার সেটা পরপর পরপর ছড়িয়ে যাবে গোটা ধানের জমি। ধানের জমিতে ছড়িয়ে যাওয়ার একটা ছবি আছে, এই যে এখানে, না এটা মাইক্রোজেল ভাঙির পরের ছবিটা, এইটা এখানে অ্যাজোলা দেওয়া আছে। অ্যাজোলাটা কি আছে, একটা সাবমার্জড, অর্ধেকটা ডুবে থাকে অর্ধেকটা ভেসে থাকে। কখনো কখনো হাফ, বেশি জল হয়ে গেলে শুধু মাথার দিকটা জেগে থাকলো বাকিটা ডুবে থাকলো, কখনো পুরোটাই আধা ডোবা অবস্থাতে থাকে, একদম নিচ পর্যন্ত নয়, ফ্লোটিং কন্ডিশনে জলের ভিতরে থাকে, এই কন্ডিশনে থাকে। এটা একটা কাইন্ড অফ টেরিডোফাইট অ্যাজোলা। তো এর পেটের ভিতরে, মানে আই মিন এর মধ্যে ব্লু গ্রিন অ্যালগা, নস্টক, অ্যানাবেনা এরা উপস্থিত থাকে। নস্টকের ছবি কোথায় দেখাচ্ছিলাম, এইরকম এইরকম জায়গা হচ্ছে নস্টকগুলো এরকম আছে। তো এই ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগা এই যে হয়ে আছে, এটা বড় সড়ো, এটা একটু বড় করলেই দেখা যাবে, যা ঢাকা পড়ে গেছে, ও পিছনে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এই যে পুকুর টুকুর বা এমনি খাল টালগুলোতে এমনি ইজিলি দেখা যায়, এবং এগুলো মাছের অসুবিধা করছে ভেবে নিয়ে লোক এটাকে আগে তাড়াতে ব্যস্ত হয়ে ওঠে। অথচ এটাই হচ্ছে প্রচুর টাকার জিনিস, খুব সহজে এখান থেকে কালেক্ট করো, গ্লাসে করে কালেক্ট করে নিচে ধানের জমিতে মিশিয়ে দাও, পরিমাণ বাড়তে থাকুক। এই সারা বছর ধরে যখন জমিতে জল থাকবে, সারা বছর নয়, বর্ষাকালটা যখন জল থাকবে, ইয়ে ছড়িয়ে ভর্তি হয়ে যাবে, প্রচুর নাইট্রোজেন মাটিতে মেশাবে, এবং ক্রপ প্রোডাক্টিভিটি ইয়েল্ডের বড় হিসেব আছে, আমি পরে দেখাচ্ছি। প্রচুর ধরনের ব্লু গ্রিন অ্যালগা আছে, যে সমস্ত পড়ে থাকা পচা পুকুর তার জল কালেক্ট করে ধানের জমিতে মিশিয়ে দিয়ে আসতে হবে। শ্যালো থেকে শুধু জল মিশানো নয়, আর যেহেতু জমিগুলোতে, জমির বিল পুকুরগুলো শুকিয়ে গেছে, অতিরিক্ত কেমিক্যাল ইউজ করার পরে এই সব ডাইভার্সিটি নষ্ট হয়ে গেছে জমিতে, তো তারা তো অবশ্যই এদের বিপদে পড়বে। এখন কোশ্চেন হচ্ছে, এরা উপস্থিত থাকলে সব রকমের, যদি কোনো ভেজিটেশন অকুপাই করে থাকে, তাকে হাঁটিয়ে অন্য কোনো ভেজিটেশন আসতে গেলে, মানে ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আসতে গেলে তাই পরিশ্রম করতে হবে। তো সেই জায়গাটার বেনিফিশিয়ারি অলরেডি বিভিন্ন রোগ থেকে বাঁচার রাস্তা করে দেবে, যে কোনো মাইক্রো বন্ধু পোকা যেগুলো আছে তাদের খাবার হবে, নাইট্রোজেন ফিক্স করবে, আর মাটিতে স্যালিনিটি কমাবে। তার মানে সব দিক থেকে এটা ভীষণ রকম উপকারী। সায়ানোব্যাকটেরিয়া ইউজ বর্তমান দিনে একটা বিরাট মার্কেট করে নিয়েছে, এবং খুব সহজে এটাকে চাষ করা যায়, এবং আর এটা বিক্রি হচ্ছে বাজারে, প্রচুর প্যাকেট প্যাকেট করে বিক্রি হচ্ছে, অনেক দামেই বিক্রি হচ্ছে। তো কি হলো, আচ্ছা, মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন, এটা ছবিটা যখন ছিল সেটাই বলে, মাইক্রোরাইজা হচ্ছে হায়ার রুটের সাথে। অ্যাকচুয়ালি এই ছবিটাকে একটু ভালো করে দেখা হোক, এটাকে নামিয়ে দাও। এসব ভিডিও থেকে কালেক্ট করা ছবি, আর কোনো ইয়ে নয়। এই যে উপরে একটা ছোট্ট গাছ, এই গাছটার রুট কতটুকু বা আসতে পারতো, এই গাছটার রুট খুব জোর হলে এইটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু এই মুহূর্তে এই গাছটার রুট শেয়ারিং হচ্ছে কতটা এরিয়া জুড়ে, এতটা এরিয়া জুড়ে, এই এতটা এরিয়া জুড়ে যত, মানে জল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার যেগুলো ওর লাগবে, বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অন্য কিছু লাগবে, সেগুলো সবের সাপ্লাই চলে আসে, এটা পুরো রুট সিস্টেমের সাথে যুক্ত হয়ে গিয়ে জালক তৈরি হয়ে গিয়ে পাচ্ছে, মানে একটা বিরাট বড় নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এর অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানটাতে একটা জঙ্গলই টিকে আছে স্যামন মাছের উপরে। স্যামন মাছ নদী থেকে টেনে, ভালুক টেনে এনে খায়, স্যামন মাছগুলো ডিম পাড়তে জঙ্গলের ধারটায় আসে, আর ওইটা ভালুক টেনে এনে খায়। এবারে খাওয়ার পরে কিছু মেটেরিয়াল সব তো আর খায় না, ফেলে রাখে, এবারে সেইটাকে অ্যাপেল স্নেক বলছি, বেনানা স্নেল, ওই কলার মতো দেখতে, যে ওই স্নেলগুলো হেঁটে হেঁটে যায়, ওরা কী করে ওটাকে ডিগ্রেড করতে আসে, আর ওই আঠাটা গোটা জঙ্গল ছড়িয়ে ফেলে, মানে ও ওরকম আঠা ছেড়ে ছেড়ে যায়, গোটা জঙ্গল ছড়িয়ে ফেলে। এইবারে মাছি টাছি ডিম পারলো, গোটাটা ছড়িয়ে গেল, পচে গেল। এইবার চলে এলো সিজনের টাইমে ফাঙ্গাস। ফাঙ্গাসটা মানে ওই মাইক্রোরাইজা, যেখানেই মাছ থাকুক না কেন, প্রতি গাছের গোড়াতে এইরকম একটা নেটওয়ার্ক পৌঁছে যায়। তার মানে কি হলো, যে অ্যামিনো অ্যাসিডের সোর্স যত দূরেই থাকুক না কেন, অ্যামিনো অ্যাসিডকে ডাইরেক্ট টেনে এনে গাছে পৌঁছে দেওয়া সলিউবলাইজ কন্ডিশনে, তাতে কী হবে, গাছের ডেভেলপমেন্ট থাকবে। যদি কোনো কারণে ওই নদীতে স্যামন মাছ আসা বন্ধ করে দেয়, যেরকম ভালুকগুলো মারা পড়বে আলাদা কথা, পুরো জঙ্গলটাই ডিস্ট্রয় হয়ে যাবে, গোটা জঙ্গলটাই টিকে আছে স্যামন মাছের উপরে। সে আসছে বলে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন ডেভেলপ করে প্রতি বছর, এবং গোটা প্রতি ইঞ্চি মাইক্রোরাইজার আন্ডারে থাকে, এবং সেটা সেই জঙ্গলটা টিকে থাকার পিছনে মাইক্রোরাইজা বিরাট বড় হাত। তো এই মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন বর্তমান দিনে প্যাকেট করে বিক্রি হচ্ছে সিড, সেই সিডের গায়ে
মাইক্রোরাইজার কি বলে মাইসেলিয়া মিশানো থাকে, সেটা এবারে জমিতে ছড়িয়ে দিলে ওই গোড়া থেকেই মাইক্রোরাইজার স্টার্ট হয়ে গেল। মানে রুট সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হোক বা রুট সিস্টেমটা ছোট এরিয়াতে আটকে থাকুক সেটা কোনো ডিপেন্ডই করে না, সেই পুরো সিস্টেমটা মাইক্রোরাইজাল নেটওয়ার্কের ভিতরে গাছটা কমপ্লিট ডেভেলপ হতে থাকে। তাতে ক্রপ প্রোডাক্টিভিটি এবং গাছের ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হয়ে যায়। তাহলে এটাও বোঝা গেল। এবারে মাইক্রোরাইজা অনেক রকমের হয়, এন্ডোমাইক্রোরাইজা, একটোমাইক্রোরাইজা। মানে এন্ডোমাইক্রোরাইজা মানে ভিতরে যে উপস্থিত থাকছে সে চোষক দ্বারা খাবার শোষণ করছে আর বাইরে থেকে খাবার সাপ্লাই দিচ্ছে। মানে বিশেষ করে অ্যামিনো অ্যাসিড যুক্ত, বিশেষ করে লেবু গাছে ভালো লেবু হচ্ছে না, ফুল হচ্ছে না, লেবু গাছ থেকে ফুটখানেক দূরে একটা পচা মাছ পুঁতে দেওয়া হলো, পরের কিছুদিন পরেই দেখা যাবে লেবু গাছে সুন্দর ফুল আসছে এবং লেবু খুব রসও হচ্ছে। তার মানে কি হলো, লেবু ডেফিসিয়েন্সি ছিল অ্যামিনো অ্যাসিডে, সেই অ্যামিনো অ্যাসিড পচা মাছ থেকে সাপ্লাই চলে এসছে, সেটা সাপ্লাই পাওয়া যাওয়ার জন্য হচ্ছে। এবার পাইনাস মানে কনিফেরালিসের বেশ কিছু গাছ, পাইনাস সাইকাস, এটা যারা আছে সাইকাডেসির গাছ, এদের ক্ষেত্রে মানে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন রুটের ক্ষেত্রে খুব খুব জরুরি। যদি ফাঙ্গাল অ্যাসোসিয়েশন না থাকে গাছগুলো ডেভেলপই হয় না ঠিক করে। তো বোঝা গেল। আচ্ছা, এরপরে আরও আছে অনেক কিছু। এবারে এইগুলোর আইসোলেশন টেকনিক্স আছে, রুট সয়েল থেকে কীভাবে আইসোলেট করা হবে, আইসোলেট করার পর গ্রিন হাউসে প্ল্যান্টিং করা হবে, তারপর সেটাকে ভ্যারাইটির কোনটা আছে সেটাকে সেই অনুযায়ী টার্গেট করা হবে, টার্গেট করার পরে সেগুলো জোড়া হবে, তারপরে সেটা গিয়ে মাটিতে প্ল্যান্ট করা হবে। তো এই যে ব্যাপারটা, এটা জাস্ট কিছু না, এটা চক আউট একটা মাইক্রোস্কোপ আর একটা লোক একটুখানি চেক করলে, একটু জ্ঞান থাকলে এটা করা যায়, এবং এটাও একটা বড় ব্যবসা যেটা আমাদের দ্বারা হবে না। যাই হোক, সেটা নিয়ে পরের কথা। নেক্সট কথাটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে আলোচনা হয়েছে, অ্যাজোস্পাইরুলাম, ব্যাসিলাস, এগুলোর উদাহরণগুলো মনে থাকলো, এটা মনে থাকলো। আচ্ছা, এখানে আমরা রাইজোবিয়াম সম্বন্ধে একটু বিশদে জানা, সবাই কম বেশি জানে। ব্যাপারটা হচ্ছে রাইজোবিয়াম কালেক্ট করা, অর্বুদগুলো কালেক্ট করতে হবে, ধনচে গাছ, ডাল গাছ, সোয়াবিন গাছ, সিম গাছ, মোটামুটি লেগুমিনোসি ফ্যামিলি, ফেবেসি ফ্যামিলি, লেগুমিনোসি ফ্যামিলি, প্যাপিলিনি, মাইমোসিডিয়েসি ফ্যামিলি, এদের রুটে নোডিউল ফর্মেশন হয়। সেই নোডিউল ফর্মেশনে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, এদের নিপ জিন থাকে, এদের চাপলে একটু লাল রং টাইপের হয়, লেগ হিমোগ্লোবিন থাকে। এই নিফ জিন থাকার জন্য এরা বাতাসের নাইট্রোজেন ফিক্সিং করতে পারে, এবং সেটা সিম্বায়োটিক কন্ডিশনে, মানে গাছের নোডুল তৈরি করলো, তাহলে আশ্রয় পেলো, শর্করা খাবারটা পেলো, উল্টে এটা নাইট্রোজেন ফিক্স করলো এবং গাছকে সাপ্লাই দিল। খুব সুন্দর ব্যাপার। এবার কয়েকটা উদাহরণ থাকবে, এবং রাইজোবিয়ামের এখন ভালোই মার্কেট এসে গেছে, প্রচুর পরিমাণে বিক্রি হয়। রাইজোবিয়ামের একটা হিসেব আছে, হিসাবটা কি কিনা দেখছিলাম। হ্যাঁ, রাইজোবিয়াম ইউজ করলে প্রায় 450 কেজি নাইট্রোজেন পার হেক্টর, তার মানে 400 ডেসিমেলে প্রায় 1 কেজি, 1 কেজি করে পড়ছে পার পার এতে ডেসিমেলে, মানে 33 শতকে 1 বিঘা যদি হয় তাহলে 1 বিঘাতে 33 কেজি, তাহলে 1 বিঘাতে 33 কেজি নাইট্রোজেন মিশতে থাকে। এবার এটা হিসাব আছে, হেক্টর প্রতির হিসাবের হচ্ছে 80 কেজি ইউরিয়া ইকুইভ্যালেন্ট টু রাইজোবিয়াম ইনোকুলেশন, মানে 1 হেক্টরের ক্ষেত্রে। এবারে হেক্টর ক্ষেত্রে যদি 80 কেজি, মানে 400 ডেসিমেলে 80 কেজি, তাহলে 40 ডেসিমেলে 8 কেজি, 33 মানে হচ্ছে 8 কেজি, ওই 6 কেজি মতো ইউরিয়া বিঘাপতি 6 কেজি মতো ইউরিয়া, যা কাজ রাইজোবিয়াম দিয়ে দিলে তাই কাজ। অ্যাকচুয়ালি কিন্তু বর্তমান দিনে 6 কেজি ইউরিয়া কিছু হয় না, অনেক ইউরিয়া ইউজ করা হয়। কিন্তু আগে আমার ছোটোবেলাতেই আমি দেখেছি 1.5-2 কেজি ইউরিয়া টোটাল 1 বিঘা জমিতে ইউজ হতো। ওই চাপানের সময় একবার ওই কেজিখানেক ইউরিয়া ইউজ হতো, আর গাছের কোনো প্রবলেম হলে ওই বাছা টাছার পরে তখন ওই আরেকবার ইউজ করতো। ওই 1.5-2 কেজি ইউরিয়া যথেষ্ট, কেটে কেটে বিক্রি হতো, ওই একটা গামলাতে করে বিক্রি হতো, এবং সেটা কোন জমিতে দেওয়া হবে সেটা একটা হতো, ছোটোবেলা দেখেছি। বর্তমান দিনে বোধহয় 1.5-2 কেজি ইউরিয়া কিছুই হয় না, গাদাখানেক ইউরিয়া মারা হয়। যাই হোক, তো অ্যাকচুয়ালি রাইজোবিয়াম যুক্ত জমিতে ইউরিয়া মারার কোনো প্রয়োজনই নেই, যদি খানিকখানিক ইউরিয়া মেরে মেরে জমিটা নষ্ট না করা থাকে। অ্যাকচুয়ালি এই মাইক্রোবসের যদি কম্বিনেশন ইউজ করা হয় তাহলে জমি শুধরানোও কোনো ব্যাপার না। আর বর্তমান দিনে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এত জস, আইলা, আমফান এগুলো পরপর হয়েছে, তাতে জমি অনেক রেকটিফাই হয়েছে। এখনই সময় আছে যে কেমিক্যাল ফার্টিলাইজার থেকে পুরো বেরিয়ে এসে নতুন চাষে ঢোকা। তো এখানে হচ্ছে ফসফরাস সলিউলাইজিং ব্যাকটেরিয়া, পিএসবি কেসটা হচ্ছে, এখানে একটু এই লেখাটা একটু পড়া যেতে পারে। গ্লুকোনিক অ্যাসিড ইজ প্রিন্সিপাল অর্গানিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড আছে যে অ্যাসিডগুলো অ্যাকচুয়ালি
বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে, তাদের একটা কম্বিনেশন, যেরকম যেগুলো বলছিলাম যে অ্যাজিটোব্যাক্টর, রাইজোবিয়াম, তারপরে সায়ানোব্যাকটেরিয়া, যেগুলো বেশ কিছু ইউজ হয়, এরাও কম বেশি, কিন্তু এরাও কম বেশি পিএসবির কাজ করে। তো পিএসবির জন্য স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো, যেগুলো স্পেসিফিক ব্যাকটেরিয়া, সেগুলোকে কালচার করে, সেগুলো ন্যাচারালি পাওয়া যায়, তারপরেও কিছু কালচার করে যদি জমিতে মিশিয়ে দেওয়া যায়। নাইট্রোজেনের পরেই ইম্পর্টেন্ট হচ্ছে ফসফরাস। জমিতে ফসফরাসের প্রয়োজন সবসময়ের জন্যই বেশি লাগে। তো এই ফসফেটকে সাপ্লাই দেওয়া, সব প্রায় সুপার ফসফেটের বোধ হয় 30 থেকে 50 কেজি সুপার ফসফেটের হেক্টর প্রতি প্রয়োজনীয়তা কমে যাবে। আর অ্যাকচুয়ালি হেক্টর প্রতি 30 থেকে 40 কেজি সুপার ফসফেটই লাগে সাধারণত। তার মানে অ্যাকচুয়ালি পিএসবি ইউজ করলে জমিতে কোনো দরকারই নেই বাইরে থেকে সুপার ফসফেট ইউজ করার জন্য। তো কথাটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মেরিন অ্যালগা আছে, ডিগ্রেডিং মেরিন অ্যালগা, বেশ কিছু অন্য ডিগ্রেডিং কম্পোস্ট আছে, যেগুলোর যেগুলোর উপরে জাস্ট এ মিনিট, হ্যাঁ আবার লোকজন ডাকে, গেল। হ্যাঁ, কোথায় যেন কি বলছিলাম, হুম, তা পিএসবি কথা হচ্ছিল। তো পিএসবি মেন কাজ হচ্ছে ভেরিয়াস কাইন্ড অফ অর্গানিক অ্যাসিড যেগুলো তৈরি হয়, সেপ, সাইটিক অ্যাসিড, তারপরে গ্লুটামিক অ্যাসিড, যত ধরনের অ্যাসিডগুলো মোটামুটি কম বেশি যেগুলো তৈরি হয়, এগুলো সবকে ডিগ্রেড করতে পারে, প্রোডিউস করতে পারে, এবং এগুলো ল্যাকটিক অ্যাসিড, এগুলো যেগুলো তৈরি হয়, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো এগুলো থেকে গাছের গ্রোথ প্রমোটার হিসেবে এবং ফসফরাসকে সলিউবল করার জন্য, স্টেবিলাইজ করার জন্য ভীষণ রকমভাবে এইগুলো ইউজ হয়। তো এর একটা মিক্স কালচার বাজারেও কিনতে পাওয়া যায়, নিজেরাও বানানো যায়, যেগুলো ভীষণ রকমভাবে এফেক্টিভ। এবার হচ্ছে কি পিজিপিআর, প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া। প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া ওই একই সেন্স, রুটের গোড়াতে যদি ব্যাকটেরিয়াল ইনোকুলেশন থাকে এবং সেটা যদি বেশ কিছু স্ট্রেন আছে, যে স্ট্রেনগুলোর জন্য গাছের অলরেডি অটোমেটিক্যালি সাইটোকাইনিন এবং অক্সিনের যে প্রোডাকশান, সেটার একটা ব্যালেন্স তৈরি হয়, এবং সেই ব্যালেন্সের জন্য পারফেক্ট টাইমে গাছের ডেভেলপমেন্ট, ফ্লাওয়ারিং ইনিশিয়েশন, এগুলো ভীষণ রকমভাবে উপযোগী হয়ে ওঠে। এছাড়াও বেশ কিছু এগুলোর জন্য প্রয়োজনীয় যে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বেশ কিছু মিনারেলস, সেই মিনারেলস কী হচ্ছে, এদের দ্বারা বাহিত হয় বা এদের দ্বারা সাপ্লাই হয়, সেটা গাছ ডাইরেক্টলি ইউজ করতে পারে। তো মোটামুটি ভার্মিকম্পোস্ট সম্বন্ধে ম্যাক্সিমাম ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আর কি, ম্যাক্সিমাম এরিয়া কভার হয়ে গেছে। এবারে এর একটু বেনিফিট সম্বন্ধে একটু আইডিয়া করা যেতে পারে। তো 10 থেকে 40% পর্যন্ত ডেভেলপ, এই যে ভ্যারিয়েশনটা, এই কেসটা হচ্ছে এখানে 10% থেকে 40% কোনো একটা জিনিসের ভ্যারিয়েশন। তার মানে এটা কি, এটা হচ্ছে পারফেক্টলি, এর কোনো রকম মানদণ্ড নেই, যেরকমভাবে ইউজ হবে, জমি যেরকমভাবে থাকবে, তার যতটা প্রয়োজনীয়তা আছে সেটার উপরে, এবং যে চাষ করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। বিভিন্ন চাষের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন চাষের জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট, বিভিন্ন এনভায়রনমেন্ট। তো এইটার হিসেবেই এত বড় ওয়াইড রেঞ্জে এদের ইয়েল্ডের ক্ষেত্রে, এটা ইয়েল্ড বা ইয়েল্ড যাই হোক, ইয়েল্ডের ক্ষেত্রে ভ্যারি করে। তো কথা হচ্ছে যে এটা যত্নবান হলে অবশ্যই অবশ্যই বেশি ইয়েল্ড পাওয়া যাবে। সিড জার্মিনেশন ডেভেলপ করে। তো খুব সহজ কথা, বিভিন্ন ধরনের যদি অ্যাসিডের উপস্থিতি থাকে এবং যদি একটা স্টেবিলাইজ কন্ডিশন থাকে, তো সিড জার্মিনেশন নিশ্চয়ই ডেভেলপ করবে। কোয়ালিটি ফ্রুট, এ তো পরিষ্কার মার্কেটই তাই বলছে, ফ্রুটের কোয়ালিটি ডেভেলপ করে বলেই তো এগুলোর দাম বেশি। অর্গানিক ম্যাটার ইন দ্য সয়েল, পরিষ্কার কথা, মাটিতে যদি অর্গানিক ম্যাটার ইউজ করা যায়, মানে অর্গানিক কম্পোস্ট ইউজ করা যায়, মাটির যে জল ধারণ ক্ষমতা সেটা একটা নির্দিষ্ট বা একটা সুনির্দিষ্ট কন্ডিশনে থাকে। গাছের গোড়া অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় না, ড্রাই হয়ে যায় না, গাছের গোড়াটা হালকা হিউমিডিটি বজায় রাখে, এবং সেটা গাছের জন্য আরামদায়ক। তার মানে মাটির ঘরের আরাম আর একটা ইট কাঠ পাথরের ভিতরের যে আরামের ডিফারেন্স, খড়ের চালে গরমকালে যে আরামের ডিফারেন্স, আর টিনের নিচে, দামি টিনের নিচে গরমের যে কষ্ট, অ্যাকচুয়ালি তাই। অর্গানিক ম্যাটার দ্বারা মাটিতে তৈরি হওয়া জমি, গাছের ক্ষেত্রে খড়ের চাল, আরাম, বাতাস আসছে, খুব সুন্দর একটা হু হু বাতাস আসছে, যে আরামটা গাছের ক্ষেত্রে তাই। আর কেমিক্যাল ফার্টিলাইজার বা অন্য ধরনের বা সার বীজ যে যন্ত্রণা, এগুলো সবই তো বাইরের স্টিমুল্যান্ট, এগুলো হচ্ছে একটা যন্ত্রণাদায়ক সিচুয়েশন। মানে একটা শহরের মাঝখানে চড়া জায়গাতে 5 তলার উপরে টিনের চালের নিচে লোক থাকছে, যে সিচুয়েশন তাই, কষ্ট করে টিকে আছে।
তো 30 থেকে 35% ইনঅর্গানিক ফার্টিলাইজার সেভ করার জন্য এটা বলছে, কারণ এটা হচ্ছে এটি যেখান থেকে নেওয়া, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের বিভিন্ন রকম পদ্ধতি, মানে হচ্ছে এরা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাকশান মার্কেট থেকে নিতে চায়, তার জন্য অর্গানিকও ইউজ করলো, সঙ্গে ইনঅর্গানিকও ইউজ করলো, দিয়ে এটা তৈরি করা লিজ নেওয়া জমির ক্ষেত্রে। যদি নিজের জমির উপরে তো এইসব গল্প নেই, আর অ্যাকচুয়ালি ইনঅর্গানিক ফার্টিলাইজার দিয়ে সব ফসল তৈরি করে মার্কেট পাওয়াই যাবে না, অর্গানিক ফার্টিলাইজার দিয়েই তৈরি করাটা এখন বর্তমান দিনের মার্কেট। যাই হোক, তার মানে হচ্ছে অ্যাটলিস্ট এটাও তো ঠিক কথা, এইটা যদি থাকে তার মানে হচ্ছে যে জমিগুলোতে কমপ্লিট ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ হচ্ছে, তো সেখানে এতটা পরিমাণ কম ইউজ হবে, এতটা পরিমাণ টাকা সেভ করবে, যার জন্য উল্টো দিক থেকে পরিশ্রম কম করে। আচ্ছা, ইনক্রিজ অ্যাভেলেবিলিটির আপটেক সোডিয়াম আর কী বলে নাইট্রোজেন আর পটাশিয়াম, হ্যাঁ সে তো সত্যি কথা। নাইট্রোজেন আর পটাশিয়াম, নাইট্রোজেন আর ফসফরাস, এনপিকে কে, পটাশিয়ামটা হচ্ছে, পটাশিয়ামের জন্য আর বলা হয়নি। পটাশিয়ামের জন্য হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যত শামুক টামুক আছে আর কি, যত এই শামুক, নদীর শামুক বা ফিশারি শামুক, বিভিন্ন ধরনের শামুক হয়, এই শামুকগুলো পটাশিয়াম, ফসফরাস আর ক্যালসিয়ামের অদ্ভুত সোর্স। এই শামুক গেঁড়া যেগুলো বলে, গেঁড়ি যেগুলো বলে আর কি, ওই ডিগ্রেড করে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে গিয়ে বা মাটির সাথে পচে গিয়ে জমিতে যথেষ্ট রকম ফসফরাস এবং পটাশিয়ামের ডেভেলপ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অদ্ভুত রকম বিষ ইউজ করার জন্য ওগুলো জমিতেই শুরুতেই মারা পড়ে এবং জমিতে তাদের পপুলেশন ডেভেলপ করে না, যার জন্য সর্বদাই সুপার ফসফেট বা এনপিকে এর সার নিয়ে এসে ইউজ করতে হচ্ছে। যাই হোক, সয়েল ফার্টালিটি, মেনটেন দ্য গুড সয়েল হেলথ অ্যান্ড ক্রপ প্রোডাক্টিভিটি, আগেই বলেছি মোটামুটি। অ্যাকচুয়ালি ফার্টালিটি মানে হচ্ছে কিন্তু উর্বরতা, ওই উর্বরতা একটা জিনিসকে অনুর্বর বানিয়ে ফেলা, খোঁজা করে দেওয়া, এটা একটা চূড়ান্ত পাপ। সেটা যেটা মানে রেগুলার বেসিসে আমরা প্রফিটের জন্য অদ্ভুতভাবে, যেখানে আধ কেজি ইউরিয়া লাগলেই হয়ে যেত, আরও বেশি দিলে আরও বেশি হবে, আরও দিলে আরও বেশি হবে, এই করতে করতে আজকে সেটা 15 থেকে 20 কেজি ইউরিয়াতে হাজির হয়ে গেছি বিঘা প্রতিতে। তো এটা ফার্টালিটিটাকে নষ্ট করে দেওয়া, খোঁজা করে দেওয়া হচ্ছে। যাই হোক, এটা ভীষণ রকম অন্যায়। তো ইফেক্টিভ ইন আন্ডার সেমি arid condition, secret growth hormone, induce disease resistance in crop, induce flowering and fruiting crop, এগুলো এখন বর্তমান দিনে ভীষণ রকমভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। এগুলো মার্কেটও তৈরি হয়েছে ভীষণভাবে, ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি প্রচুর তৈরি করা সম্ভব হয়েছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনোকুলেশন করে, এবং সেই বীজগুলোও অদ্ভুত দামে বিক্রি হচ্ছে। যাই হোক, খুব মোটামুটি ক্লিয়ার হলো। যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা পরে আরও আলোচনা করব, ঠিক আছে।